অনেক আগে বলেছিলাম মা, আমার মধ্যে একটা মেয়ে বাড়ি বানিয়ে আছে। সেই আমায় চুল বেঁধে দেয়, সেই আমাকে ভাত রেঁধে দেয়, সেই আমাকে আবহমান টানতে থাকে কাছে। আমি তোমাকে অনেক আগে বলেছিলাম মা, আমি তোমার যুবক ছেলে নই। ক্রিকেট মাঠে ভয়, ওরা আমার অবস্থানে হাত দিয়ে দেয়, ওরা আমার আত্মাটাকে খামচে নিয়ে নেয়। ওদের দোষ নয়, দোষটা হলো আমার। আমাকে কেন এনেছো তুমি এমন করে? ভিতর থেকে মেয়েটা আমায় টানছে জোরে, তোর তো কেউ নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শাইমলি আজকে চলে এসেছি হাস হাস পাঁচে লোকে কি বলে সিরিজ নিয়ে। আর আজকে একটা স্পেশাল এপিসোড তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসেছি। শরীর আর মন, এই দুই নিয়েই আমাদের জীবনযাত্রা। আমরা সকলেই সেটা জানি। শরীর বা রূপ, এটা নিয়েই যত মাতামাতি। কিন্তু মন কিংবা সত্তা কেউ খেয়াল রাখে না, কেউ খোঁজ রাখে না তার। আজ কথা বলবো এমন একজন মানুষের সাথে যার জীবনে দেহ মনের লড়াই অক্লান্ত। তার সেই লড়াইয়ের পথ শহর থেকে অনেকটা দূরে, কাকর মাখা, বড় রুক্ষ। সেই জীবন যুদ্ধের গল্পই শুনবো আজ। আজ আমি কথা বলবো এমন এক মানুষের সাথে যে নিজের শরীরকে চুরমার করে ভিতরের নারী সত্তায় খুঁজে পেয়েছে নিজের বাঁচার রসদ। আমি মনে করি আমাদের সকলের একটাই পরিচয়, আর সেটা হলো মানুষ। কিন্তু সমাজে এখনো এমন অনেক সংখ্যালঘু মানুষরা আছেন যাদেরকে আমাদের এই সো কল্ড ভদ্র সমাজ এখনো মানুষ বলেই গণ্য করেন না। আর তাই আজকের আমার এই স্পেশাল এপিসোড, লেটস বি ট্রান্সপ্যারেন্ট। আজকে আমরা সোজাসুজি কথা বলবো, সমস্ত কিছু জানবো ট্রান্স ওয়ার্ল্ডের ব্যাপারে, LGBTQI+ কমিউনিটি, যেটা নিয়ে মানুষের মধ্যে এখনও হাস রয়েই গেছে। সেই স্টিগমাগুলো নিয়ে আলোচনা করব, মোটের উপরে সাফ কথা শুনবো সোনালের মুখে। আর তোমরাও, আমার দর্শকরাও আমার সেই এপিসোডের সাক্ষী হয়ে থাকবে। আচ্ছা সোনাল, এই পথটা, এই জার্নিটা তোমার জন্মের পর থেকে এই যে বড় হওয়া, সমস্ত কিছুর পথটা একদমই তো সহজ ছিল না। তো প্রথম তুমি কবে উপলব্ধি করলে যে তোমার শরীরের মধ্যে একটি নারী সত্তা, তুমি মানে নারী সত্তা বাস করছে তোমার শরীরের মধ্যে, এটা তুমি কবে প্রথম উপলব্ধি করলে? প্রথমত কথা, আমার ক্ষেত্রে আমি ছোট থেকেই জানতাম যে মননে আমি একটা মেয়ে। কোনোদিনই আমি নিজেকে আর পাঁচটা পুরুষের মতো কোনোদিনই ভাবতে পারিনি। যখন থেকেই আমি বড় হই, আমার জ্ঞান আসে, তখন থেকেই আমার মধ্যে সমস্ত কিছুই, যে ফেমিনাইন অ্যাক্টিভিটি গুলো বা মেয়েলি আচরণ যেটা বলে, সেগুলো সবকিছুই বিদ্যমান ছিল। যেমন আমি ছেলেদের সাথে খেলতে ভালোবাসতাম না, মেয়েদের সাথে খেলতে ভালোবাসতাম, রান্নাবাটি, সাজগোজ, এভরিথিং যে ফেমিনাইন অ্যাক্টিভিটি গুলো হয়, সেগুলো আমার অলওয়েজ ভাল লাগতো। এবার তখন তো ছোট ছিলাম, তো তখন তো অতটা ভালোভাবে বুঝতে পারতাম না। আর আস্তে আস্তে যখন বড় হলাম, তখন দেখলাম এই ছোটবেলাতে যখন এই ফেমিনাইন অ্যাক্টিভিটি গুলো করতাম, মায়ের শাড়ি নিয়ে পড়া, দিদি সাজগোজের জিনিস নিয়ে সাজগোজ করা, তখন বাড়ির লোক ভাবতো হয়তো ছোট, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। বা আমিও তখন এত কিছু ভাবতাম না যে পরবর্তীকালে হয়তো আমি নিজে এরকম ট্রান্সফর্ম হয়ে যাব, বা নিজেকে যে মেয়ে ফিল করবো, ব্যাপারটা যে পরবর্তীতে ঘটবে। আমিও কিন্তু তখন ছোটবেলায় অত বুঝতাম ইয়ে হয়, তখন তো এত কিছু বুঝতাম না। এবার যখন বড় হলাম, তখন আস্তে আস্তে আহ মনে হতে লাগলো, যখন আমার বয়সন্ধির সময়টা শুরু হলো, লাইক যখন আমি ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, তখন আমার এই সময়টা হট করে মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, সমস্যা আছে আমার মধ্যে। ঠিক কথাটা, আছে। হ্যাঁ। রাতবেলা শুয়ে থাকতাম, শুয়ে শুয়ে ভাবতাম আমি কি যে, হ্যাঁ, শোনা যাচ্ছে?
রাত্রেবেলা আমি যখন শুয়ে থাকতাম তখন আমি ভাবতাম যে পৃথিবীতে কি আমি একাই এরকম, আমার তো আরো অনেক মেল ফ্রেন্ডস আছে স্কুলে, তারা তো আমার মতো নয়। আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট, মানে কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট আসে না, আমার ছেলেদের প্রতি ভালো লাগা আছে। হ্যাঁ, তারপর আমার সবকিছু মেয়েলি কাজকর্ম যেগুলো হয় মেয়েদের সেইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট। তো আমি এটা শুয়ে শুয়ে খুব ভাবতাম, এবং একটা সময় খুব হোপলেস ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়তাম যে আমার সাথে এটা কেন, অন্য ছেলেরা যেমন একটা মেয়েদেরকে টোন কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা হোয়াট এভার, আমি এগুলো পারছি না, বা অন্যরা ক্রিকেট খেলতে করতে ভালোবাসছে, এগুলো আমি পারছি না। এরপর তো একটা টাইমের পর তো আমি প্রায় ডিপ্রেশনে চলে গেছিলাম। ক্লাস 9 থেকে যখন আমার মানে বুঝতে পারি যে কিছু একটা আমার গড়বড় আছে, জানতাম আমি ছোট থেকেই যে আমি মননে একটা মেয়ে, বাট আমি যখন বড় হলাম তখন যখন বয়সন্ধির সময়টা স্টার্ট হলো ক্লাস 9 থেকে 12 অব্দি, এই ফেজটাতে আমি প্রচন্ড একটা মানসিক ইয়ের মধ্যে ছিলাম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি কিভাবে নিজেকে ডিসকভার করব, কিভাবে নিজেকে আমি আমি যা তা হিসেবে নিজেকে কিভাবে সমাজের সামনে মেলে ধরবো। প্লাস মানে আমি যে শারীরিক পরিবর্তনগুলো আসছে, যেরকম একটা নর্মাল পুরুষের যেরকম হয় সেই পরিবর্তনগুলো যখন আমার আসছে, আমার দাড়ি গোফ হোয়াট এবার যাই বলো সেগুলো যখন আমার আসছে, আমি আয়নার সামনে দেখছি, তখন সেটা আমি কখনোই মেনে নিতে পারছি না, না এটা তো আমি নয়, এরকম মনে হচ্ছে। তো তারপর ওই ফেজটার মধ্যে আমি যখন ডিপ্রেশনে ছিলাম, তারপর আমি যখন কলেজে উঠলাম, কলেজে ওঠার পর তখন আমি ওখানে আমার মতো কিছু জনকে পেলাম। তো তখন তাদের সাথে বন্ধুত্ব হওয়ার পর আমার সাহসটা আরো বেড়ে গেল যে না, এভাবে তো থাকা যায় না, যে কোনো একটা দিক নিতে হবে, এইভাবে থাকা যাচ্ছে না। আর কলেজে ভীষণ প্রবলেম হতো, যেহেতু ছেলেদের জামা প্যান্ট পরি, অথচ হ্যাঁ তখন অলরেডি আমি কিন্তু যখন ক্লাস 10 পার করি, 11 থেকে আমি চুলটা বড় করতে শুরু করেছিলাম। এবার তার জন্য তো প্রচুর সমস্যা হতো, প্রচুর সমস্যা হতো, আমি চুলটা এই সবসময় পেছন দিকে এই এই ভরে রাখতাম। সমস্যার, হ্যাঁ, এই সমস্যার কথাগুলোই আমরা একদম নিশ্চয়ই আসব। যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়কেই হয়তো এই বুলির ব্যাপারটা ভীষণ বেশি ভাবে ফেস করতে হয়। আমরা সাধারণ মানুষও যে আমাদের করতে হয় না তা না, কিন্তু তাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা যেন অতিরিক্ত হয়ে ওঠে। তো এবার আমাকে এটা একটু প্রথমেই বলো যে এই যে একটা যে রেনবো কমিউনিটি, হ্যাঁ, এটা যে তৈরি হয়েছে, এই রেনবো কমিউনিটির মধ্যে LGBTQI+, হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের অনেক বহু মানুষই আছেন যাদের ধারণাটা ঠিক সম্পূর্ণভাবে পরিষ্কার নয়। তুমি যদি এই টার্মগুলোকে একটু এক্সপ্লেন করে বলো তাহলে মনে হয় বুঝতে মানুষের কাছে পৌঁছতে আরো সুবিধা হবে। এলজিবিটিকিউ কমিউনিটি হচ্ছে একটা বিশাল বড় কমিউনিটি, ইটস জাস্ট লাইক আ আমব্রেলা। এই ছাতার নিচে প্রত্যেকেই পড়ে। বিভিন্ন ধরনের সেক্সুয়ালিটি পৃথিবীতে রয়েছে, হয়তো কোনোটা সামনে আসে, কোনোটা হয়তো সামনে আসে না। তার হুম। মধ্যে এই এলজিবিটিকিউ যে এই যে টার্মসটা, এখানে তো এল শব্দের অর্থ লেসবিয়ান বা সমকামী মহিলা, যারা মহিলা হয়েও মহিলাদের উপর যৌন আকর্ষণ বা ভালোবাসাকে আমরা লেসবিয়ান বলি বা সমকামী মহিলা বলি। সমকামী বলা ভুল হবে, সমপ্রেমীটা বেশি শুনতে ভালো লাগে যেহেতু, তো সমপ্রেমী মহিলা। আর ইয়েস, জি শব্দের অর্থ হচ্ছে সেম একই, সমপ্রেমী পুরুষ, যারা পুরুষ হয়ে পুরুষের প্রতি যৌন আকর্ষণ ভালোবাসা যেটা অনুভব করে বা ফিল করে, তো সেটা হচ্ছে জি। টি হচ্ছে যেটা মেনলি আমি যে নিজের আইডেন্টিটিটা ডিসক্লোজ করেছি, দ্যাট আই এম ট্রান্সজেন্ডার পার্সন। তো যারা হয়তো ট্রান্সজেন্ডার পার্সন দু ধরনের হয়, একটা মেল হয় আর একটা ফিমেল, একটা হয় মেল ট্রান্সজেন্ডার, একটা হয় ফিমেল ট্রান্সজেন্ডার। মেল ট্রান্সজেন্ডার হচ্ছে যারা মানে ফিমেল ট্রান্সজেন্ডার হচ্ছে তারা যারা হচ্ছে পুরুষ হিসেবে জন্ম নিলেও তারা নিজেকে পুরুষ মনে করতে পারে না, তারা সবকিছু নারীর মতো অ্যাক্টিভিটি বা নিজেকে নারী হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়, মানে লাইক মি। তো যেমন আমি হচ্ছে ফিমেল ট্রান্স। আর ট্রান্স একটা হয় হচ্ছে, অনেকে ধারণা থাকে যে ট্রান্সজেন্ডার শুধুমাত্র মানে ছেলে থেকে মেয়ে হয়, এটা অনেকে ভাবে, বাট মেয়ে থেকে ছেলেও হয়। তো মেয়ে থেকে ছেলে মিন্স যারা অনেকে আছে বাই বর্ন ফিমেল হয়ে জন্মায়, বা তার মধ্যে কোনো ধরনের সবসময় একটা মেল সত্তা বা সে নিজেকে পুরুষ মনে করে, সবকিছু তার ভালো লাগাটাও তার পুরুষদের মতে একটা নারীকেই ভালো লাগে, তখন সে নিজেকে অ্যাজ এ মেল হিসেবে রিপ্রেজেন্ট করতে চায় সোসাইটির সামনে। ঠিক আছে, সেটা তখন আমরা সেটাকে যখন সে প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে শুরু করে, তখন আমরা সাধারণত তাদেরকে ট্রান্সম্যান বা ট্রান্সজেন্ডার ম্যান বলি। এবার সমাজের বেশিরভাগ লোক এই টমবয় টার্মটার সাথে টুকটাক
সবাই পরিচিত, বাট এই ট্রান্সম্যান শব্দটার সাথে অতটা লোকে পরিচিত নয়, অত বোঝেও না, বাট এখন হয়তো অনেকে বোঝে। হুম। হুম। তো এলজিবিটি কিউ শব্দের অর্থ হচ্ছে কোয়ার। কোয়ার মানে হচ্ছে কি বলতো, মানে এটা আমাকে তোমাকে কি করে বোঝায়, যারা এখনো অব্দি নিজেকে ঠিকভাবে অনুসন্ধান করতে পারছে না। ঠিক আছে, আচ্ছা। এই কমেন্টের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেকে এখনো অব্দি অনুসন্ধানই করতে পারছে না, যে তারা অ্যাকচুয়ালি কি, তারা কি গে, তারা কি ট্রান্স, নাকি তারা কি লেসবিয়ান, না তারা অ্যাকচুয়ালি কি, মানে তারা প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। হুম। ঠিক আছে, যে আমি অ্যাকচুয়ালি কি, নিজেকে অনুসন্ধান করতে পারছি না। তো এরকম অনেকে হয়তো শুনে ভাববে আদৌ এরকম হয়, বাট হ্যাঁ এরকম হয়। কারণ মানুষের মন, মেন্টালিটি বা সেক্সুয়ালিটি অনেক কিছুর উপর বেস করে বা অনেক অনেক কিছুর মানে রকমের হয়। তো এই পুরো ট্রান্সটার অর্থ এটাই, এর বাইরেও অনেক ধরনের সেক্সুয়ালিটি রয়েছে, যেটা আমি এখন যদি ডিসকাশন করতে যাই সেটা এখন পুরো রাত কাভার হয়ে যাবে। তো নিশ্চয়ই। আমি এই ট্রান্সটা তুমি যেটা জিজ্ঞেস করলে এটা আমার উত্তর। আচ্ছা, এবার বলো যে যখন তুমি উপলব্ধি করলে নিজের আসল পরিচয়টা, আয়নার সামনে যখন দাঁড়াতে তোমার শরীরটা পুরুষের, কিন্তু তুমি মননে মানে তোমার সত্তা একজন নারীর। তো এই যে যখন তুমি নিজেকে উপলব্ধি করলে, তোমার নিজের সাথে লড়াইটা কেমন ছিল? এরপরে আসবো পরিবার, পরিবেশ, আগে তোমার নিজের সাথে লড়াইটা কেমন ছিল বলো। পার্সোনালি আমার তো নিজের সাথে লড়াই, প্রথমত কথা হচ্ছে একটা মানসিক লড়াই, অ্যান্ড সেকেন্ড ফেজ হচ্ছে শারীরিক লড়াই। ও মানসিক লড়াই এই জন্য প্রথমত আমি পয়েন্টটা তুলে ধরলাম, তার কারণ একটা মানে প্রচন্ড হযবরল সিচুয়েশন, মানে তখন আমি কি করব, হুম। মানে তখন আমি মানে আমার দুনিয়াটাই যেন হারিয়ে গেল। যখন আমি বুঝতে পারলাম যে ফাইনালি আই ডিসকভার মাইসেলফ দ্যাট আমি যেটা সেটা নই, তখন আমার তো মনে হলো আমি দুনিয়াটাই হারিয়ে ফেললাম। আমার কাছে তখন গোটা দুনিয়াটা অন্ধকার, মনে হচ্ছে আমি কোনো একটা পৃথিবীর মঙ্গল গ্রহের প্রাণী, বা আমি একটা বাহ্য বস্তু। ঠিক আছে, প্লাস যখন আমি বললাম আমি চুলটা বাড়াতে শুরু করেছিলাম, তো অলরেডি তখন কিন্তু আমি একটা ডিসক্রিমিনেশন বা একটা অন্য নজরে দেখা, এটার অলরেডি কিন্তু আমি শিকার হতে তখন শুরু করেছিলাম। তো তাও আমি একটা টাইম ভেবেছিলাম যে না আমি কি এভাবেই থাকবো, না আমার যেটা সেটা হিসেবে পরিবর্তন হওয়া উচিত, বা নিজেকে সেই হিসাবেই ইয়ে মেলে ধরা উচিত। তো তারপর তখন অতটা ফোন বলো বা গুগল বলো অতটা পারদর্শী ছিলাম না। তো ওই কলেজে বন্ধু বান্ধবদের ফোন টোন থেকে দেখতাম, এত তো তখন জানতাম না, তখন দেখতাম যে হ্যাঁ এগুলো হয়, ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে। মেয়ে থেকে ছেলেটা অত জানতাম না, আমি শুধু এটাই জেনেছিলাম, জানতাম যে ছেলে থেকে মেয়ে হয়, এটা হয়। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, তো এটা পসিবল। তো আমি তখন অনেক চিন্তা ভাবনা করলাম যে না, এভাবে থাকার থেকে একটা দিক নেওয়া দরকার, নয় একটা ছেলের দিক নেই না একটা মেয়ের দিক নেই, এভাবেও তো আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, এভাবে থেকেও আমাকে কত লোকের কত কথা শুনতে হচ্ছে, সুতরাং আমি যেটা আমি সেই হিসাবেই নিজেকে মেলে ধরে আমি সেই হিসাবেই জীবনযাপন করার বা জীবন ধারণ করার চেষ্টা করি, এটা আমি তখন ঠিক করি। এটা তো হয়ে গেল আমার সাথে নিজের লড়াই। এইবার তো বাকি তো ফেজ হচ্ছে সামাজিক লড়াই, পারিবারিক লড়াই। সত্যি বলতে আমি আমার পরিবারের থেকে সেরকম কোনো ধরনের কোনো আমার সমস্যা হয়নি। সমস্যা এই কারণেই হয়নি কারণ আমি জবে থেকে বুঝতে পারি যে আমি কি, আমি ফ্যামিলিতে অলরেডি আমার কাউন্সিলিং শুরু করে দিয়েছিলাম। আচ্ছা। লাইক আমি আমার মাকে বিভিন্ন ধরনের স্টোরি শোনাতাম। ঠিক হুম। আছে, বিভিন্ন ধরনের স্টোরি শোনাতাম। টিভিতে যখন কোনো নায়ক নায়িকা ইয়ে করছে, যখন কোনো গান চলছে দেখাচ্ছে, তখন আমি ফট করে মা বলতাম, মা জানো আমার এরকম কোয়েল মল্লিকের মতো হতে ইচ্ছা করে। জাস্ট মানে এগুলো হিন্টস, এগুলো দিতাম। মা হুম। বলতো তুই এবারে তুই এরকম হবি কি করে, তুই তো ছেলে, তুই এরকম কি করে লাগবে। তো এগুলো হিন্টস। তারপরে আমি সর্বপ্রথম মা, যেহেতু মাদের সাথে সন্তানরা বেশি ক্লোজ হয় সম্ভবত, আমার সাথে তো আমার মা ভীষণ ক্লোজ, পুরো বন্ধুর মতো টিল নাও এখনো। তো আমি মায়ের সাথেই প্রথম বিভিন্ন গল্পের মাধ্যমে বা মাকে বিভিন্ন হিন্টস এর মাধ্যমে আহ ইয়ে করতাম। এবার তখন তো বড় হয়ে গেছি, তখন তো সেভাবে আর যেটা আগে যেটা করতাম দিদির সাজগোজ করা জিনিসপত্র নিয়ে মায়ের শাড়িটির উপরে, যেহেতু তখন আমি বড় হয়ে গেছি, সেহেতু আমি সেটা তখন আর করতে পারতাম না। আর অলরেডি আমার পাড়ার লোকে একটু বুঝতো যে আমার মধ্যে একটু মেইলি ব্যাপার রয়েছে, বা এগুলো আমি ঘরের মধ্যে করি, সেটা জেনে গেছিল। তো লজ্জায় তখন আমি আর করতে পারতাম না। তো মাকে এরকম স্টোরি শোনাতাম, কাউন্সিলিং করতাম, এগুলো করতাম। দিয়ে তারপরে একটা টাইম যখন এলো, তখন আমি মাকে পুরো বলে দিলাম যে দেখো মা, আমি কিন্তু এইরকম। সো নাও এটা ডিসিশন হচ্ছে এবার তোমাদেরকে, আমি কি বাড়িতে থাকবো,
কারণ মোস্ট অফ দিন ফ্যামিলি আমাদের মতো মানুষদেরকে একসেপ্ট করতে চায় হ্যাঁ, না, হ্যাঁ, সবার আগেই সমস্যা হয়ে যায় ফ্যামিলিতে। আর ঠিক। ফ্যামিলিতে যখনই সমস্যা হয়ে যায় সমাজের লোক তো বাইরের লোক তো বলবেই, সেটা তো নিয়ে তো কোনো কথাই নেই। তো হুম, আমার ফ্যামিলি থেকেই ফার্স্ট প্রথম প্রথম যখন মাকে বলি, তো মা প্রথমে তখন একটু অবাক হয়ে গেছিল, প্রচুর মায়ের কষ্ট হয়েছিল, আমি বুঝতে পেরেছি যে সে ভেতরে ভেতরে পুরো একদম মানে পুরো শেষ হয়ে গেছে, আমি সেটা বুঝতে পেরেছি। বাট আমার কিছু করার ছিল না, কারণ আমাকে আমার আলটিমেট সত্যিটা আমাকে জানাতেই হতো। তো আমি জানানোর পর তখন মা একটু স্তব্ধ হয়ে যায়, এবং স্তব্ধ হয়ে যাওয়ার পর আলটিমেটলি বলে, ঠিক আছে তুই যাই হ, তুই তো আমার সন্তান, তো তুই যেমনই হ তেমনই হ, ঠিক আছে তুই এখানেই থাকবি, আমার কাছেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি, এখানে থেকেই যা করার করবি। বাট হ্যাঁ, তুই এমন কোনো কিছু কাজ করবি না যাতে আমাদের বদনাম হয়, বা যাতে তোকে লোকে খারাপ বলে, বা যাতে তোকে কোনো ধরনের কোনোভাবে হার্ম হতে হয়, এরকম কোনো ধরনের কোনো কিছু কাজ তুমি করবে না। তো তারপর তো সব থেকে বড় ফেজ, সেকেন্ড ফেজ হলো, সেটা হচ্ছে বাবারা তো ফ্যামিলির বটগাছ হয়। তো সেক্ষেত্রে বাবাদেরকে একটা মানে এই ব্যাপার বলা বা এ করা, বাবা অলরেডি বুঝতে পারতো বাট তখন অব্দি কিছু সেভাবে বলেনি। বাট আফটার আমি যখন ব্যাপারটা জেনে গেল, তখন তো মানে একটা হিউজ রিয়াকশন এসেছিল। বাট যেহেতু মা প্রচন্ড সাপোর্টে ছিল, ঠিক আছে, মা যদি না থাকতো তাহলে আজকে আমি কিছুই নয়, মানে মা যদি এত, আজ আমি এখানে যে সোনাল হয়ে বসে আছি এর পেছনে আমার সম্পূর্ণ আমার মায়ের অবদান। আজকে যদি আমার মায়ের সাপোর্ট না থাকতো, তাহলে পরে মানে এই যে নারী হিসেবে নিজের আত্মপ্রকাশ, সর্বপ্রথম আমার নারীত্বে স্বীকৃতি দেয় আমার মা। আমার হুম, মা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। তো আজকে যদি আমার মা না থাকতো, তাহলে আমি কোনো কিছুই করতে পারতাম না। সেই সময় যখন বাবার সাথে মায়ের রেগুলারলি আমাকে নিয়ে অনেক অশান্তি লেগে থাকতো, প্রচুর, যে কেন এরকম হবে, ঠিক আছে, লাইক দ্যাট এইগুলো। কারণ আমাদের সমাজের একটা ট্রামস আছে কি যে আহ নারী নারী মানেই, হ্যাঁ, যে সে ঘরের কাজে পারদর্শী হবে, সে ঘরোয়া কাজ ভালো পারবে, সে পুরুষের উপর দিয়ে হাঁটতে পারবে না, লাইক দ্যাট এরকম। যেহেতু আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক, আর পুরুষ মানেই Exactly পুরুষ এরকম। হবে সিংহের মতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সে হবে বলশালী, ঠিক আছে, সে একটু মারপিট দাঙ্গা করবে, ঠিক আছে, তারপর সে নেশা করবে, হ্যাঁ, তারপর নেশা করে যদি বাড়ির বউয়ের ওপর অত্যাচারও করে, সেটা নিয়েও আবার বেশি কিছু ইয়ে করা যাবে না, মেয়েদেরকে বলা হবে না তোমরা মানিয়ে নাও, লাইক দ্যাট। মানে আমাদের কাছে সমাজের নারী এবং পুরুষের ট্রান্সটা এভাবেই তৈরি হয়েছে, যেহেতু আমাদের হোল সমাজটা পুরুষতান্ত্রিক। এই জন্যই সারা বছর আমাদের সমাজ, মানে সারা বছর আমাদের পুরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিকতাটা চলে। শুধুমাত্র মহালয়ার সময় থেকেই আমাদের দেবীপক্ষ বা যাই যেটা বলে আর কি, সেইটা বছরের ওই দেবী কটা দিন পক্ষের তখন সূচনা। দেবীপক্ষ শুরু, ঠিক। হ্যাঁ দেবীপক্ষের সূচনা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার বাবার কাছে পুরুষের ট্রান্সটা অন্যরকম হয়ে গেছিল, আমাকে বাবা কোনোদিন মারেনি, কিন্তু বলেছিল যে ঠিক আছে তুই যা আছিস আছিস, এভাবে ইয়ে করার দরকার নেই, বা তুই কি সেটা এক্সপ্রেস করার দরকার নেই, এভাবেই থাক, ঠিক আছে, কোনো দরকার নেই। বাট কোন একটা জায়গা থেকে আমি নিজের সাথে মানিয়ে নিতে পারছিলাম না, বা আমি ভীষণ শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম, ভীষণ। তো ফ্যামিলি থেকে ডিসিশন তখন নেওয়া হলো, হয়তো আমার কোনো রকম মেন্টাল প্রবলেম, আই থিঙ্ক তার জন্য হয়তো আমার হয়তো এরকম মনে হচ্ছে নিজেকে, যে আমি মেয়ে লাইক দ্যাট এরকম নিজেকে মনে হচ্ছে। তো আমাকে তখন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা। তখন আমার বয়স খুবই অল্প, তখন আমার 17 বছর বয়স। তো আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সাইকোলজিস্ট, তখন মানে এই ব্যাপারগুলো না, তখন তো আমি যখন কাম আউট করতে চেয়ে মানে করেছিলাম বা করতে চাচ্ছিলাম, তখন এই ব্যাপারগুলো এত সচরাচর সর্বত ছিল না এত, হুম। ঠিক আছে, মানে এত তখন লোকে কেউ বুঝতো না, বা এত এই ব্যাপারগুলো আজকে যেমন এই যে মাতামাতি, আজকে যেমন তুমি তোমার চ্যানেলের জন্য আমার ইন্টারভিউ নিচ্ছ, যে না আমার গল্পটাও লোকে জানুক, বা না আমাদের মতো মানুষও এক্সিস্ট করে, ঠিক আছে। তো তখন এত কেউ বুঝতো না। তো আমি যখন ডক্টরের কাছে যাই, তখন ডক্টর বলে যে হ্যাঁ এটা হয়তো ওর বয়ঃসন্ধিগত গত কারণে, হয়তো বয়ঃসন্ধিগত কারণে এরকম হয়, অনেক সময় ছেলে মেয়ে, মেয়ে নিজেকে ছেলে এরকম মনে করে। তো ডাক্তার আমাকে তখন স্টেরয়েডস দিয়েছিলেন, মেল স্টেরয়েডস দিয়েছিলেন, যাতে লাইক আমি যাতে নিজেকে ছেলে ফিল করতে পারি, লাইক এরকম, বা আমার মধ্যে যাতে ছেলে সত্তাটা ফিরে আসে, যেটা কিন্তু টোটালি ইলিগাল। এটা হুম। কিন্তু করার কোনো রাইটস নাই, সেটা আমি পরে জানতে পারি। তো তখন আমার বয়স যেহেতু অল্প, তো আমাকে বিভিন্ন মেল হরমোনের স্টেরয়েডস, বিভিন্ন পিলস দেয়, ঠিক আছে। তো সেগুলো খেয়ে আমি আরো পাগল হয়ে গেছিলাম। পাগল মিন্স বলতে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে চোরাচুরি, গালিগালাজ, বিভিন্ন ডাউন, মানে ডাউন একদম হচ্ছে আরো বেশি। হুম। মানে যাচ্ছে তাই অবস্থা। যেহেতু আমার কোনো একটা জায়গা থেকে আমার মনে হতে লাগলো যে আমার ভেতরে যে নারী সত্তাটা রয়েছে সেটাকে তারা মেরে ফেলতে চাইছে, আমার এরকম মনে হলো। বাট আলটিমেটলি রেজাল্ট হলো জিরো। আমি ওষুধপত্র খাওয়া তো বন্ধ করেই দিলাম, এবং আমার কদিন কি আমার
এত অসুবিধা হচ্ছিল, মানে আহ বারবারই মনে হচ্ছে যেন মানে তো আলটিমেটলি তারপর আমার মা তখন ডাক্তারের কাছে গেল, বলে ডাক্তারবাবু আপনি আহ ও যেভাবে বাঁচতে চায় বা যেভাবে ও চলতে চায় আপনি প্লিজ ওরকমই ওটা লিখে দেন, একটা কনসার্ন দিয়ে দেন, যাতে ও পরবর্তী ট্রিটমেন্টের দিকে এগোতে পারে। তো আমার মা তখন ডক্টরের থেকে কনসার্ন নেয়, এবং ডক্টর আমাকে যখন কনসার্ন দেয়, তো কনসার্ন দেওয়ার পর বলে বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট লাইফ বা হোল লাইফ, তখন আমাকে বলে। তো বাট আমি পরে জানতে পারি যে উনি আমাকে যেগুলো দিয়ে মানে মেডিসিন বগেরা দিয়েছিলেন সেইগুলো একদমই ইলিগাল। এমন 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 ডক্টর আছে যারা আমাদের মতো পার্সন যদি যায় মানে ইলেকট্রিক শক পর্যন্ত দেয়, ঠিক আছে। আর মা বাবাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করেন যে এটা কিন্তু রোগ। আজকে দাঁড়িয়ে 2024-এর ডেটে দাঁড়িয়ে কিন্তু হয়তো অনেকটাই ব্যাপারটা কমে গেছে, বাট আমি পার্সোনালি আমার অনেক অনেক এরকম কমিউনিটির ফ্রেন্ডস ফ্রান্স বা সমপ্রেমী যাই বলে, এরকম অনেক মানুষ রয়েছে যাদের বাড়ি থেকে যখন জানতে পারে আমার সমপ্রেমী বন্ধু রয়েছে, নাম করছি না, তো তার বাড়িতে যখন সে জানতে পারে যে যে ছেলে হলেও ছেলের প্রতি আকৃষ্ট, তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছে। সাক্ষীকে জোর করে বিয়ে দিতে চাওয়া মানে তো একটা মেয়ের জীবন নষ্ট, তার জীবনও তো নষ্টই এক প্রকার। আর এভাবে তো হয় না কখনো। আর তাকে তখন ইয়েতে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার তাকে মেন্টাল অ্যাসাইলেমে রাখার কথা বলে, ইভেন তাকে ইলেকট্রিক শক পর্যন্ত প্রেসক্রাইব করে। তা আলটিমেটলি তারপর যখন এটা, তখন কমিউনিটিটা আস্তে আস্তে গড়ছে, লড়াইটা তো আজকের নয়, লড়াইটা বহু দিনের। আরো আমার থেকেও বড় বড়, আজকে আমি নতুন, আমি কিচ্ছু নয়, আজকে আমাদের পেছনেও, এই লড়াইয়ের পেছনে আরো অনেক অনেক বড় বড় মাথা রয়েছে। তারা যখন এক জায়গায় জড়ো হয়ে লড়াই চেষ্টা করছেন, তখন যখন এটা জানাজানি হয়েছিল ব্যাপারটা, মানে ব্যাপারটা চারিদিকে খুব ভাইরাল হয়েছিল যে সে ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। এবং এরকম একটা বিজ্ঞপ্তিও বেরিয়েছিল যে নেক্সট টাইম যদি কোনো কমিউনিটির মানুষ কোনো যদি ডাক্তার দেখাতে যায় কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য, কোনো কিছুর জন্য, এইরকম যদি করা হয়, এভাবে ট্রিট করা হয়, তাহলে কিন্তু তার লাইসেন্স কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে তো আমি নিজের পরিবর্তনের জার্নি আস্তে আস্তে শুরু করলাম। সেই জার্নিটাও খুব একটা সহজ ছিল না। শারীরিক মানসিক যন্ত্রণা সবকিছুই, সাথে সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা বাধা, যেগুলো আর মানে কি বলবো, আর সেগুলো আর মানে এখন আগে মানে বললে বা আগে ভাবলে খুব কষ্ট হতো, বাট এখন আর সেরকম কোনো ধরনের কোনো কষ্ট বা আর কিছু হয় না, কারণ আমি সেই জায়গাটা অলরেডি তৈরি করে ফেলেছি। বা সত্যি কথা বলতে এখন আর মানে গায়ে লাগে না, আর গায়ে লাগে না, কারণ একটা সময়ের পর মানুষের শুনতে 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 না তখন ইউজ টু হয়ে যায়, তো এখন আর সেরকম গায়ে লাগে না। আর সব থেকে বড় কথা, আমার ফ্যামিলি যেহেতু আমার পাশে ছিল, তো আমি যেহেতু সমাজ যায় ভার্মে, আমি একদম সমাজকে ডোন্ট কেয়ার করে আমি তার জন্য নিজের মতো, নিজের মায়ের সাপোর্টে নিজের মতো আজ যা দেখতেই পাচ্ছ সামনে বসে আছি যে। বাহ, খুব সুন্দর। মানে পরিবার যদি সাথে থাকে তাহলে তুমি যে কোনো ক্ষত থেকেই দেখবে আবার রিকভার করাটা তোমার পক্ষে মানে সহজ হয়, যে কোনো মানুষের পক্ষেই সেইটা। একদম, যেটা সব থেকে বেশি সমস্যা, যে আমাদের মতো মানুষেরা পরিবারটাকেই প্রথমে পায় না, আমাদের মতো মানুষগুলো পরিবার থেকেই বিতাড়িত হয়ে যায়। মানে কেউ তো বুঝতেই চায় না, সবাই প্রথমেই এটা ভাবে যে পাগল বা রোগ বা এটা, বাট এটা আমি এটা বলতে চাই যে এটা হু থেকে কিন্তু অলরেডি এটা রেকগনাইজ করে দেওয়া হয়েছে যে এটা কিন্তু কোনো ডিজিজ নয় বা এটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমরা যেমন শুনলেই মানে মানে ও কেউ একটা হয়তো জেনে গেল যে কারোর একটা বন্ধু গে, এ বাবা ও গিয়ে, এ বাবা না ওর সাথে আর মেশা যাবে না, বা এ বাবা ওর সাথে মিশলে পরে হয়তো আমি ওর মতো হয়ে যাব, বা তার ফ্যামিলির লোক যখন জানে তখন বলে এই তুই ওর সাথে কিন্তু মিশবি না, ও তুই কিন্তু ওর মতো হয়ে যাবি। আরে এটা কোনো ছোঁয়াচে ওইভাবে হয় না, ইটস ইটস এ ন্যাচারাল থিং, ইটস এ ন্যাচারাল সেক্সুয়ালিটি। একটা ছেলে আর মেয়ের মধ্যে যেরকম ভালোবাসাটা, যেরকম একটা সিসজেন্ডার ম্যান হেটারোসেক্সুয়াল ম্যান ফিমেলের মধ্যে, সিসজেন্ডার ম্যান ওম্যানের মধ্যে যেরকম একটা ভালোবাসা যেরকম হতে পারে, যেরকম ভাবে সমস্ত কিছু হতে পারে, একটা মেয়ে মেয়ে বা ছেলে মেয়ে ছেলেও সেটা হতে পারে আমাদের, মানে ইন্ডিয়ার লোকের যেটা মানে মানে আমি যে ইন্ডিয়ান সোসাইটিতে থাকি, আমার জন্য তো এটা একটা অনেক বড় লড়াই। তো এই আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে মানে মিনিং হচ্ছে একটা ভালোবাসা একটা ছেলে আর মেয়ের মধ্যেই হতে পারে, ঠিক আছে, আর তাছাড়া কারোর মধ্যে হতে পারে না। আর আমাদের এই দেশে এত কোটি কোটি জনসংখ্যাটা আমি ঠিক বলতে পারছি না অ্যাপ্রক্সিমেট, তো আমাদের এই দেশে সব থেকে মানে লজ্জার বিষয় হলো হচ্ছে সেক্স। ঠিক আছে, কেউ সেক্স নিয়ে আলোচনা, সেক্স শব্দটা শুনলেই সবাই জিভ কাটে কানে আদায়, বাট এই দেশের জনসংখ্যা কিন্তু এত। তো সবার আগে প্রথমে চলে আসে মাথায় যে একটা ছেলে ছেলে কি করে, একটা মেয়ে মেয়ে কি করে তারা।
আরে বাবা, দুটো চার দেয়ালের মধ্যে দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, ভালো লাগা তাদের মধ্যে রয়েছে, তারা কি করবে দ্যাটস টোটালি দেয়ার পার্সোনাল ম্যাটার। আমার তো দেখে সেটা লাভ নেই। আমার ক্ষেত্রেও পার্সোনালি, আমার ক্ষেত্রেও, হ্যাঁ, আমি কতটা মেয়ে, আদৌ আমি মেয়ে কিনা, ঠিক আছে, আদেও আমাকে ওপর থেকে যেরকম দেখছে সেরকমই কিনা, ভেতরেও আমি সেরকম কিনা, মানে লোকের একটা হিউজ কোশ্চেন। তারপর তো সব থেকে বড় প্রশ্ন, তুমি যে মেয়ে হয়েছো, তুমি কি মা হতে পারবে, তুমি কি জন্ম দিতে পারবে? হ্যাঁ, তোমার কি মেয়েদের মতো মাসি মাসি হয়? এরকম প্রচুর কোশ্চেনের আমি সোশ্যাল মিডিয়া বলো বা বাস্তব জীবনে বলো, এরকম প্রচুর কোশ্চেনের সম্মুখীন আমি হয়েছি, এবং স্টিল নাও আমি এখনো হই, সত্যি কথা বলতে। হ্যাঁ, তারপর তোমার ধরো এখনো যুগ হয়তো অনেক বদলেছে, বাট কিছু কিছু জায়গায় যেহেতু আমি নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করে ফেলেছি, দ্যাট আই এম ট্রান্সজেন্ডার পার্সন, ট্রান্স ওম্যান, যাই বলো, তো আমি সেহেতু সব জায়গায় নিজেকে নিজের রিয়েল আইডেন্টিটিতেই আমি আইডেন্টিফাইড করি, যেটাই উচিত আমার করা সেটাই আমি করি। তো এমন অনেক জায়গা হয়েছে, হ্যাঁ, সেখানে হয়তো অপশনসে লাইক কোনো ডায়াগনস্টিক সেন্টার, সেখানে হয়তো অপশনসে মেল ফিমেল, আমি কোনো ব্লাড টেস্ট করাতে গেছি আমার, তো সেখানে হয়তো কোনো ডায়াগনস্টিক সেন্টারে মেল ফিমেল অপশন রয়েছে, আমি হয়তো বলছি যে আমি আপনি ট্রান্সজেন্ডার অপশনটা সিলেক্ট করুন, ঠিক আছে, উনি বুঝতেই পারছেন না, ঠিক আছে, এবং উনি যখন বুঝলেন তখন উনি একটা ফিক করে হাসলেন। তো কি হুম। বলবো এটা আমি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানে এই লোকের একটাই ধারণা যে ট্রান্সজেন্ডার বা ট্রান্স মানেই হিজড়া। এই ট্রান্সটার সাথে হয়তো তুমিও পরিচিত, আমিও পরিচিত, সমাজের আর পাঁচটা লোকও পরিচিত, বাট দিস ইজ রং। ট্রান্স মানি, ট্রান্সজেন্ডার মানি বা ট্রান্স মানি হিজড়া নয়। আমি এই তোমার সাথে আজকে কথোপকথনে যারা দেখছে তাদেরকে প্রত্যেকটা একটা কথাই প্রত্যেককে ক্লিয়ার করে দিতে চাই, যে হিজড়া যে শব্দটা আমরা সচরাচর শুনে থাকি, ঠিক আছে, বা আমরা বলি, হ্যাঁ, যে ইভেন আমাকেও শুনতে হয়, তো হিজড়া, এই তো ছক্কা বা হোয়াট এভার, তো এই হিজড়া যে শব্দটা রয়েছে, এটা কিন্তু কোনো জেন্ডার নয়, বা এটা কিন্তু কোনো লিঙ্গ পরিচয় নয়, দিস ইজ আ প্রফেশন, এটা হচ্ছে একটা পেশা। এবার অনেকের এটা নিয়ে, অনেকে যাদেরকে বলেছে, অনেকের সাথে আমার ডিবেট হয়ে গেছে যে এটা আবার কিরকম টাইপের পেশা। হিজড়া পেশাটা হলো সেই পেশা যে পেশাটার মধ্যে বাচ্চা নাচানো, বেগিং, বা অনেকে আমরা ট্রেনে বাসে অনেককে দেখি টাকা তোলে, এই হিজড়া পেশার অন্তর্গত হয়েছে এই কাজটা। আর এই হিজড়া পেশাটা কিন্তু আজ থেকে নেই। হিজড়া পেশার মধ্যে কি বলতো, মানে মেনলি এই মানে নবজাতক শিশু জন্মানোর পর আশীর্বাদ করা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু বহু যুগ যুগ থেকে ছিল, ঠিক আছে, বাট আজকে আমাদের সামাজিক অবনতির কারণে আজকে এইরকম একটা ফেজ তৈরি হয়েছে, ঠিক। যে রাস্তায় আমরা অনেক সময় অনেকের কাছে অনেকে বলে, হ্যাঁ, আহ অনেকে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, বিভিন্ন ভাবে নাকি উলঙ্গ হয়ে যায় লাইফ, বাট এই ফেজটা কিন্তু এখন এরকম ছিল না। এই ফেজটা কিন্তু খুব সুন্দর একটা ফেজ ছিল, যে নবজাতক শিশুরা যখন হতো, ওনারা যখন যেতেন, ঠিক আছে, বাট এখন যে ফেজটা তৈরি হয়েছে, সেই ফেজটা মানে মানে ট্রান্স মানে হিজড়া, হিজড়া মানে এরা নোংরা, এদের দ্বারা তো কোনো কিছু হবে না, ঠিক আছে, কোনো এখন মানে কোনো আবার, হ্যাঁ, ট্রান্স আবার পার্সন। আবার আমি অনেককে বলতেও শুনি যে ট্রান্স মানেই হচ্ছে তারা হয়তো সেক্স ওয়ার্কার। এই এই একটা এই খারাপ পয়েন্টটা তো আমি আসছি। ভাবনাটা কিন্তু ভীষণভাবে মানে এই হ্যাঁ, আমি খারাপ এই একটা ভালো তো পরে পয়েন্টটাতেও আসবো। আসবে। হ্যাঁ, এই ভাবনাটা মানুষের মধ্যে ভীষণভাবে ডমিনেন্ট, যে আচ্ছা মনে হয় সেক্স ওয়ার্কার, ওদের তো আর কোনো গতি নেই, চাকরি বাকরি তো তেমন ভাবে তাদের দেওয়া হচ্ছে না, বা এইটা। আমি যে সেক্স ওয়ার্কারদেরও খুব ছোট চোখে দেখছি তা নয়, একদমই নয়, সেটাও তাদের পেশা, তাদের পেট চালানোর পেশা। সকলের প্রফেশনকেই সম্মান দেওয়া উচিত। আহ, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ট্রান্স কথাটার সাথে কোথাও গিয়ে সেক্স ওয়ার্কারকে একভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা তুমি কতটা সহমত, বা কতটা তুমি কি বলতে চাও? হুম, এই কথাটাই আমি বলি। আজকে আমি যে নিজের জায়গাটা তৈরি করেছি, ঠিক আছে, তারপরেও কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় বলো বা এখনো অনেক জায়গায় কিন্তু আমাকেও কিন্তু ও কি করে খায়, ও হয়তো সেক্স ওয়ার্ক করেই খায়, লাইক দ্যাট। তারা হুম। কিন্তু আমার সম্পর্কে জানেও না যে আদৌ আমি কি করি, কিভাবে চলি, তারা হয়তো জানে না। এইবার আসেনি সেক্সের কথায়। হ্যাঁ, আমাদের কমিউনিটির মোস্ট অফ পার্সন, এরকম অনেক পার্সন আছে যারা সেক্স ওয়ার্কের সাথে যুক্ত। কি করবে, জব ভ্যাকেন্সি নেই, খুব কম। আজকে এখন তাও দেখা যাচ্ছে যে অনেক অনেক জায়গায় জব ভ্যাকেন্সিতে ট্রান্সজেন্ডার অপশনটা দিচ্ছে, বাট সবাই তো আর
আহ মানে জব হোল্ড করার জন্য অ্যাপ্লিকেবল নয়। আমাদের মতো মানুষদের তো ছোট থেকেই একটা মানে সামাজিক লড়াই তৈরি হয়েছে, যে যারা মানে এই সামাজিক লড়াইটা লড়ে পড়াশোনা করে যারা বড় হতে পারে তারা হয়তো জবের জন্য অ্যাপ্লিকেবল হয়। তাও অনেকে এত পড়াশোনা করেও জব পাচ্ছে না, সত্যি কথা বলতে। তার ফর ফর হার আইডেন্টিটি যে না সে ট্রান্স, এর জন্য। এবার সেরকম যদি ট্রেন থাকে বা সেরকম যদি জায়গায় পজিশনে পৌঁছে যায়, তখন হয়তো সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে। বাট আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো পড়াশোনা করার সুযোগ পায় না। ছোট থেকেই ডিসক্রিমিনেশন শুরু হয়েছে, এই হিজড়া বৌদি লেডিস ছক্কা হইতে। আমি পার্সোনালি যে নিজে কিভাবে কষ্ট করে পড়াশোনা করেছি সেটা একমাত্র আমিই জানি, যে আমি কিভাবে পড়াশোনা করেছি। বয়েজ স্কুলে পড়তাম, কি যে কষ্টে পড়তাম, অতগুলো ক্লাসের মধ্যে ছেলে, আমি তো জানতাম আমি নিজে কি। তো আমি একা একটা মেয়ে, এরকম টাইপের ফিলিংস, তো কি এত অকওয়ার্ড ফিলিংস হতো। হ্যাঁ, প্রচুর সমস্যা গেছে, কিন্তু তারপরেও আমি কষ্ট করে পড়াশোনাটা করেছি। এবার সবাই সেটা পারে না, তারপর হচ্ছে ফ্যামিলির একটা প্রেশার থাকে। হ্যাঁ, যে না এরকম তুমি ছেলে এরকম মেয়েদের মতো আচরণ করবে করবে কেন? ঠিক আছে, সেম ট্রান্সম্যানদের ক্ষেত্রেও অনেক ধরনের অনেক সমস্যা আসে। বাট ওদের প্রবলেমটা একরকম, আমাদের প্রবলেমটা আরেক রকম। একটা মেয়ে যখন ছেলের পোশাক পরিধান করছে বা ছেলের মতো লুক নিচ্ছে, তখন অনেক লোকে দেখেছি বা বাহ বাহ দেয়, যে বা ছেলের মেয়ে, অথচ ছেলেদের মতো মানে বিশাল একটা করে তাদের অতটা ডিসক্রিমিনেশন করা হয় না। বাট আমাদের মতো যখন কেউ কোনো পুরুষ হয়ে যদি নিজেকে এক্সপ্রেস করে বা মেয়ের পোশাক পরিধান করে, তখনই বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এইবার আমি এই কথাটা আসি, যে যেটা বলা হচ্ছে ট্রান্সরা সেক্স করে, যেটা, হ্যাঁ, কর্মসংস্থান না থাকলে কি করবে? কিছু তো একটা করতে হবে, প্রত্যেকের তো পেট আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে এই যে যে যারা এই প্রফেশনটা করে তাদের মধ্যেও কিন্তু অনেক শিক্ষিত রয়েছে। শুধুমাত্র আমাদের মতো মানুষরা কি চাই, যে এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে হবে হচ্ছে জেন্ডার নিউট্রাল হবে জায়গাটা। হ্যাঁ, সেখানে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। বাট এরকম জায়গা পাওয়া খুব কঠিন, বিশ্বাস করো, সিরিয়াসলি এরকম জায়গা পাওয়া খুব কঠিন। তার জন্য হয়তো বেশিরভাগ ট্রান্স পার্সনরাই হয়তো এই রাস্তাটা বেছে নেয়। তো এবার আমি এটাই বলতে চাই যে সরকার থেকে তো এখন অনেক কিছু ব্যবস্থা করা হচ্ছে, এবং অনেক কলকাতা পুলিশ বাগেরাতে এখন অনেক কিছু অপশন রয়েছে। বাট সেটার জন্য যে সবাইও ক্যাপেবল সেটাও তো নয়, কারণ তার জন্য এডুকেশন দরকার রয়েছে। একটা মিনিমাম এডুকেশন না হলে তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো তাদের জীবনধারাটাই আর কি ওইরকম। কিন্তু তাই বলে আমি তাদেরকে ডিসরেসপেক্ট করছি না, বা তাদেরকে আমি আমার কমিউনিটি হিসেবে ধরবো না, সেটা একদমই নয়। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে তো পেট রয়েছে, সবাইকেই চলতে হবে। তো দ্যাটস ইট, এটা নিয়ে আর আমি কি বলবো। যে যেটাতে কমফোর্টেবল সে সেই পেশাটা বেছে বেছে নিয়েছে। কোনো পেশাকেই ছোট চোখে দেখার মধ্যে কোনো মাহাত্ম্য নেই আর কি। আর এরপর এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই। হ্যাঁ, বলো। আরেকটা, সেটা হচ্ছে অনেক সময় ট্রেনে বাসে যারা ওঠেন, যারা দিদিরা ওঠেন, তারা অনেক সময় টাকা চান, তো অনেক লোক বিরক্তি প্রকাশ করেন, এবং হয়তো কেউ দেন না, আবার কেউ হয়তো দেনও, খুশি মনে কেউ হয়তো দেন। তো যারা অনেকে দেন না, তারা অনেকে হয়তো এই যে কি, এদের হাত আছে পা আছে, হ্যাঁ এ তো খেটেও খেতে পারে। তো এই ভিডিওটা এমন অনেক পার্সন হয়তো দেখবেন, আমি তাদের কাছে এই অ্যাপিলটা রাখছি বা প্রশ্নটা করছি, আপনি কি একটা কাজ দেখে দেবেন? আচ্ছা, যে ব্যক্তিটি হয়তো ট্রেনে টাকা তুলছে, তার হয়তো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, আপনি তাকে আপনার বাড়িতে তাকে একটা ঘর মোছারই কাজ দেন বা একটা রান্নারই কাজ দেন। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, সবাই কিন্তু শিক্ষিত, অনেকে হয়তো নয়, অনেকে শিক্ষিত, কিন্তু অনেকে হয়তো শিক্ষিত না হলেও তার মধ্যে কিন্তু প্রচুর গুণ রয়েছে। সে খুব ভালো আঁকতে পারে, হ্যাঁ খুব ভালো রান্না পারে, খুব ভালো ঘরের কাজ পারে, কেউ হয়তো সংসারটা খুব দিব্যি ভালো গুছিয়ে করতে পারে, কেউ হয়তো আহ বিভিন্ন ধরনের গুণ আছে, ভালো গান করতে পারে। বাট শুধুমাত্র নিজের এই লিঙ্গ পরিচয়ের জন্য, বা নিজের যাই বলো যে ও মেয়েলি বা লাইক দ্যাট, এরকম এই ব্যাপারগুলোর জন্য সব সময় সেই মানুষটাকে পিছিয়ে যেতে হয়। সে কখনো নিজেকে এগিয়ে নিয়ে যেতে কুণ্ঠাবোধ করে, বা যে আমি এগিয়ে যাব সবার সামনে, আমাকে তো বুলি হতে হবে, আমাকে তো খিলি হতে হবে। এবার তার মধ্যে আমাদের মতো কিছু পার্সন থাকে যারা এগুলোকে আই ডোন্ট কেয়ার করে এগিয়ে আসি, বা উদাহরণ হিসাবে আর পাঁচটা মানুষের সামনে দাঁড়ানোর চেষ্টা করি যে না, উই আর এক্সিস্ট। আমাদের মতো মানুষ, লোকের ধারণা আমাদের মতো মানুষদের আর কোনো কাজ নেই, সেক্স ওয়ার্ক, টাকা তোলা, বাচ্চা নাচানো, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর আমাদের মতো মানুষদের মানে আমরা শুধুমাত্র ওই টিভিতে বা চলচ্চিত্রে যেখানে বলো তালি মেরে টাকা চাইবে, হ্যাঁ, যেটা একটা হাস্য কৌতুক সবসময় দেখানো হয়, যে একটা ট্রান্স পার্সন মানে একটা হাস্য কৌতুক ক্যারেক্টার। ঠিক হুম। আছে, তো লোকের ধারণা এটাই। বাট বাস্তবে যদি কেউ রাস্তায় আমাদের মতো পার্সনকে দেখে নেয়, ওরে বাবা, মানে আমরা ওই চলচ্চিত্রে শুধুমাত্র এই বাচ্চা নাচানো বলো বা টাকা তোলা বলো, ওইটুকু অব্দি আমাদের ঠিক আছে। আমাদের দেখে একটু ইয়ে করলো, খিল্লি নিলো বা একটু মজা নিলো,
ব্যাস এটা হয়ে গেল। মানে তারা ভাবতেই পারে না, সব সময় যখনই এরকম অনেক আছে, আমার পার্সোনালি একজন ট্রান্স অভিনেত্রী বান্ধবী রয়েছেন, ঠিক আছে, তো উনি সবসময় ওনাকেও সবসময় ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি এই রোলটাই দেওয়া হয়। কেন আমাদের মতো মানুষদের জন্য কি শুধু ওই বাচ্চা নাচানো বা ওই টাকা তোলা ওই রোলটাই প্রযোজ্য? কেন একটা মহিলাকেও তো বিভিন্ন ধরনের রোল, মা, জেঠিমা, কাকিমা, বিভিন্ন ধরনের রোল দেওয়া হচ্ছে। তা আমাদের মতো মানুষকেও একবার সেই হিসাবে ইয়ে করা হোক, মানে যিনি অভিনেত্রী তার কথা বলছি, তো ওনাকেও একটা সেরকম রোল দেওয়া, বাট না, তাকে তার জন্যই একটাই role। তো সমাজের দৃষ্টিভঙ্গিটা ওভারঅলি এখনো অনেক পরিবর্তন হয়তো হয়েছে, বাট আরো পরিবর্তন হওয়া দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে কর্মসংস্থান, যেটা খুব প্রয়োজন, প্রচুর প্রয়োজন, যেটা যে আজকে মানে প্রায় কি বলবো, বেশিরভাগ ট্রান্সই যৌনকর্মের সঙ্গে যুক্ত, প্রথমত যেটা পয়েন্ট আমি তোমাকে বললাম। আর তার বেশিরভাগ আছে যারা বিহারে আহ লগন, যেটাকে বলছে লগন প্রোগ্রাম, তো সেই মানে ভীষণ, সেটা একটা দুর্বিষহ ব্যাপার। আমিও যেটা এককালে করেছি, আমি বলবো না যে না আমি যাইনি, আমিও সেটা এককালে ফেস করেছি। মানে ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার যে বিহারে গিয়ে সেই গরমের মধ্যে প্রোগ্রাম করা, অত আহ মানুষের অত্যাচার সহ্য করে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, মানে বিভিন্ন ধরনের, সে প্রবলেম গুলো আমি তোমাকে মানে এলোরেট করে অত বলতে পারবো না, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। তো তার মধ্যে বেশিরভাগ ট্রান্সে যারা এইগুলো মানে এই বিহারে গিয়ে প্রোগ্রামের সাথে যুক্ত আছে, এবার কেউ কেউ হয়তো কোনো কারণে হয়তো তার বাড়িতে সমস্যা হয়েছে, সে হয়তো তখন যেতে পারছে না, তখন সেই হিজড়ে পেশা, আমি যেটা বললাম, যেটা বাচ্চা নাচানো বা টাকা তোলা, তখন সেই পেশার মধ্যে তখন নিজেকে ইনক্লুড করে ফেলছে। আর হিজড়ে তারাই তারাই নিজেকে হিজড়ে বলে আইডেন্টিফাই করে যারা এই পেশার সাথে যুক্ত। আজ কিন্তু আমি এই পেশার সঙ্গে যুক্ত নই, সুতরাং তুমি কিন্তু আমাকে হিজড়া বলতে পারো না, বা আমি কিন্তু নিজেকে হিজড়া বলে আইডেন্টিফাই করতে পারবো না। আমি প্রথম থেকেই নিজেকে একজন ট্রান্স ওম্যান বা ট্রান্স পার্সন হিসেবে আইডেন্টিফাই করেছি, এখনো করছি, এবং ভবিষ্যতেও করব। কিন্তু মানুষের যেটা আহ মানে দৃষ্টিভঙ্গি, যে ট্রান্স মানেই, আমি পার্সোনালি আমার ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে, ঠিক আছে, আমি স্কুটি চালাই, তো আমার ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সটা আমি যখন মেল থেকে ট্রান্সজেন্ডার করতে চাই, ঠিক আছে, তারা আমার আধার কার্ডটা দেখেই একবার আধার কার্ডটা দেখছে, একবার আমাকে দেখছে, আমি এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এইগুলো আমার একটু ইয়ে লাগে, যে এইগুলো আমার একটু অকওয়ার্ড ফিল হয়। হ্যাঁ, তারপর কোনো জায়গায় কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানেও একটা মানে এই ব্যাপারগুলো এখনো এখনো অনেক চেঞ্জ হওয়া দেরি। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সমস্যা হচ্ছে যেটা হচ্ছে টয়লেট, হুম। ঠিক আছে, তো টয়লেটের একটা ব্যাপার হচ্ছে যেটা, আমাদের মতো পার্সনরা তো মেনলি ফিমেল টয়লেটেই যাব। আমি তো অবভিয়াসলি এখন ফিমেল টয়লেটে, আমি অকাগড়াই প্রথম থেকেই ফিমেল টয়লেট ইউজ করি, বাট আমাদের মধ্যে এমন অনেক পার্সন রয়েছে যারা হয়তো পরিবর্তনের মাঝামাঝিতে রয়েছে, রয়েছেন, যারা পুরোপুরি ভাবে এখনো পরিবর্তন হননি, এরকম অনেক রয়েছেন, বা যারা হয়তো পরিবর্তন শুরু করবেন ভাবছেন, তার মধ্যে নারীসত্তা রয়েছে, লাইক দ্যাট। তারা কিন্তু অনেক সময় পুরুষের টয়লেটে, মানে মেল টয়লেটে, জেন্টস টয়লেটে যেতে কিন্তু তারা স্বচ্ছন্দ বোধ করে না, তারা ফিমেল টয়লেটেই যেতে কিন্তু স্বচ্ছন্দ বোধ করে। সেক্ষেত্রে অনেক জায়গায় তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে যদি সব জায়গায় একটা জেন্ডার নিউট্রাল, আমি বলছি না যে ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা একটা টয়লেট হলে তো খুব ভালো হয়, বাট যদি একটা জেন্ডার নিউট্রাল ওয়াশরুম যদি তৈরি হয়, সেক্ষেত্রে যেটা সবাই ইউজ করতে পারে, মেল, ফিমেল, ট্রান্স, এবার এভরি সেক্সুয়ালিটির মানুষ যেটা ইউজ করতে পারে, এরকম একটা টয়লেট হলে ভীষণ ভীষণ ভালো হয়। প্রত্যেকটা জায়গায় যদি এরকম হয়ে যায়, কারণ আমার পার্সোনালি আমার অনেক ফ্রেন্ড যারা আছে এরকম, যারা এরকম প্রসেসিং এর মধ্যে রয়েছে, তারা ফিমেল, তাদের বাইরে গিয়ে টয়লেট পেয়েছে, বাট তারা ফিমেল টয়লেটে গিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের তাদের প্রবলেম হয়েছে, যে না তোমাকে তো মানে তোমাকে মেয়েদের টয়লেটে ঢুকতে গেলে তোমাকে পুরোপুরি মেয়েদের মতো দেখতে হতে হবে, লাইক তাদের কথাটা এরকম। আর তোমাকে দেখে তোমার মেয়ে লাগছে না, তুমি ছেলেদের মতো, তাহলে তোমাকে ছেলেদের টয়লেটে, বাট সেই যে ছেলেদের টয়লেটে কমফোর্টেবল নয়, হ্যাঁ, সেটা সে কখনোই ইয়ে করতে পারছে না, তাকে বোঝাতে পারছে না যে এই যে ব্যাপারগুলো। আর আমাদের দেশে তো ভীষণ পরিমাণে সেক্স এডুকেশন বা এই জেন্ডার এডুকেশন, এইগুলো এখনো প্রচুর পরিমাণে দরকার, প্রচুর পরিমাণে দরকার। এবারে আমায় বলো সোনাল, তোমার জীবনে ভালোবাসা কি এসছে? প্রেম, ভালোবাসা, তুমি যেটাই। আমার আমার জীবনে প্রচুর ভালোবাসা এসেছে, বাট কে রিয়াল কে ফেক সেটা বোঝা খুব মুশকিল। বাট হ্যাঁ, আমার জীবনে সত্যিকারের ভালোবাসা এসেছিল, সত্যি। আমি এইখানে তার নাম করতে চাই না, বাট তার কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আমার মায়ের পরে যদি কেউ দ্বিতীয় আমাকে কেউ ভালোবেসে থাকে তাহলে সে আমাকে
শুধু শারীরিক চাহিদা নয়, আমি যা সেই হিসাবেই সে আমাকে একসেপ্ট করেছে, তার বাড়িতে নিয়ে গেছে এবং বাড়ির সবার সাথে পরিচয় করিয়েছে, যেটা সচরাচর সব ছেলে করে না বা পারে না। সে একজন সিসজেন্ডার ম্যানই, এবং তার কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা আমাকে জীবনে হয়তো দ্বিতীয় কোনো পুরুষ আর দিতে পারবে না, বা আমি দ্বিতীয় আর সেরকম কারোর কাছ থেকে চাইও না। তার সাথে যে স্মৃতিগুলো আমার রয়েছে, স্পেশাল মোমেন্টস গুলো, আমি সেগুলো নিয়েই চলতে চাই বা থাকতে চাই। সত্যি কথা বলতে উম ভালোবাসার কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে দুটি মানুষের মনের মিলন বা হৃদয়ের মিলন, যেটা আজকালকার দিনে খুব রেয়ার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল অ্যাপস, তুমি যেখানে বলো সব জায়গায় আমরা যে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দিচ্ছে, তারপর কোনো স্পেশাল জায়গায় ডেটে নিয়ে যাচ্ছে, লাইক দ্যাট। এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় ইটস জাস্ট লাইক আ দিখাওয়া। মুখে ওই যে বললেই যে সবসময় আই লাভ ইউ বললেই যে ভালোবাসা হয়, তা কিন্তু না। আমার যখন ভালোবাসা হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কাউকে আই লাভ ইউ বলিনি, হয়তো তুমি শুনে স্ট্রেঞ্জ হবে, বাট আমরা কিন্তু কোনোদিন কেউ কাউকে আই লাভ ইউ বলিনি। দুজনের মধ্যে একটা অদ্ভুত ফিল কালেকশন, যখন আমি ওর সাথে দেখা করেছিলাম, দুজনের মধ্যে একটা অদ্ভুত ইনভিজিবল কানেকশন ফিল করেছিলাম। তারপর সেই থেকে কথা, কথা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা থেকেই তৈরি হয়। বাট ওই বলে সময়ের সাথে সাথে কিছু অনেক ধরনের সমস্যা চলে আসে, বাট আমি এটা বলবো না যে সে আমাকে ঠকিয়েছে বা আমি তাকে ঠকিয়েছি, বা বাট তার সাথে একটা সমস্যার আমার জন্য একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তার জন্য আজকে সে একটা আলাদা মেরুতে, আমি একটা আলাদা মেরুতে। বাট সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম তাকে নিয়েই থাকতে, তার সাথেই থাকতে, বাট আনফরচুনেট সেটা, ব্যাড লাক, সেটা হলো না। বাট সে যদি এই ভিডিওটা কোনোদিন দেখে থাকে, যদি কোনোভাবে তার কাছে পৌঁছায়, আমি এটাই বলবো যে তোমার মতো ভালো আমাকে কেউ বাসেনি কোনোদিন, আর বাঁচতেও পারবে না, আর তুমি চিরকাল আমার মনে থাকবে। আর তুমি ভীষণ ভালো থাকো, সুখে থাকো, আর নিজের জীবনে যেভাবে আগে উন্নতি করার চেষ্টা করছিলে টিল না, ওভাবে উন্নতি করার চেষ্টা করো, আর খুব 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 উন্নতির শিখরে পৌঁছে যাও। আমাদের মতো মানুষদের জীবনে আসলে ভালোবাসাটা খুব রেয়ার। আর সত্যি কথা বলতে এই যে রিয়েল লাভ যেটা, সেটা সত্যি কথা বলতে পাওয়া ভীষণই মুশকিল, কারণ সব আগেই ফিজিক্যাল সাইনটা দিয়ে জাজ করা হয়। তুমি সম্পূর্ণ মেয়ে তো, তুমি বাচ্চার মা হতে পারবে তো। আমার তো মনে হয় ইন্ডিয়াতে মোস্ট অফ দেম বিয়ের রিজন হয়তো অবশ্যই ভালোবাসা হয়, ভালোবাসা থেকে ভালোবাসার পরিণতি বিবাহ। বাট আমার কাছে মনে হয় কি বলতো, যে ইন্ডিয়াতে মোস্ট অফ বিয়ের একমাত্র রিজনই হচ্ছে রিপ্রোডাক্টিভ বা লিগাল সেক্স পারমিশন, লাইক দ্যাট। তো ঠিক। আমার কাছে এটা মনে হয়, জানি না এই কথাটা কে সহমত করবে, বাট এটা পার্সোনালি আমার ওপিনিয়ন, আমি দিলাম। তো হ্যাঁ, আমার জীবনে ভালোবাসা এসেছিল, এখন বর্তমানে আমি চির সিঙ্গেল, মানে ফুল সিঙ্গেল, সরি, বর্তমানে আমি ফুল সিঙ্গেল আপাতত। এখন ভবিষ্যৎ বলতে পারছি না, যাই হোক। আচ্ছা, আহ, ভবিষ্যতে সোনালের কি এলজিবিটি কিউ কমিউনিটির জন্য কিছু করার ইচ্ছা আছে? কিছু করতে চাও? অলরেডি আমি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত বা যুক্ত অলরেডি। হ্যাঁ, আমাদের এখানে আমাদের মতো মানুষদের জন্য একটি অফিস রয়েছে বা সেন্টার, হোয়াট এভার তুমি যাই বলো, তো সেইখানের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। সেখানে বিভিন্ন অনুষ্ঠান, যদি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি হয়, সেখানে আমাদের মেনলি এইচআইভি এডস নিয়ে প্রোটেকশন রাইজ, যেটা সম্পর্কে অনেকেই আমরা জানি না। হ্যাঁ, বা আমাদের জন্য, আমাদের মতো মানুষদের জন্য কি কি ল রয়েছে, বা আমাদের মতো মানুষরা কি কি আইনি সুরক্ষা বা আইনি সুযোগ সুবিধা পেতে পারি। তো হুম। ওখানে মানে মেনলি সেইখানে সেই অফিসটা এইসব বিষয় নিয়ে কাজ হয়। আর সত্যি কথা বলতে আমি আহ, যে আমাদের যে এলজিবিটি কমিউনিটির আন্দোলনের যারা মাথা, বড় বড় যে মাথারা রয়েছেন, তাদের কাছে তো এখন আমি অনেক শিশু, তাদের কাছে আমি কিছুই নয়। তো আমি চাই এই কমিউনিটির বড় বড় যে মুভমেন্ট গুলো রয়েছে, সেই মুভমেন্ট গুলোর সাথে আমি পরবর্তীকালে নিজেকে আরো ইনক্লুড করতে চাই, যেহেতু আমাদের এই জায়গাটা ছোট্ট একটা শহর। হ্যাঁ, তার মধ্যে যতটা অ্যাক্টিভিটি সম্ভব আমি ততটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করি। আর এই আমার এই কিছু অ্যাক্টিভিটির কারণের জন্যই আমি এই বিগত 1.5-2 মাস আগে আমাকে কমিউনিটি চ্যাম্পিয়ন বলে একটা ট্রেনিং হয়, ঠিক আছে, বিভিন্ন কমিউনিটির মানুষ সেখানে আসে। হ্যাঁ, হয়তো ড্রাগ এডিক্টেড কোনো কমিউনিটি আছে, এলজিবিটি কমিউনিটি আছে, এবার এলজিবিটি কমিউনিটির মধ্যে হয়তো কোনো গে পার্সন রয়েছে যার হয়তো
গেদের নিয়ে অ্যাক্টিভিটি ভীষণ ভালো। তো আমি ট্রান্সদের নিয়ে মোটামুটি যেটুকু অ্যাক্টিভিটি, শুধু নট অনলি ট্রান্স, আমি যতটা পারি আমাদের কমিউনিটির বিভিন্ন যে মানুষরা আছে তাদেরকে যতটা পারি অ্যাক্টিভিটি তাদের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো তার জন্য আমি 1.5-2 মাস আগে আমার একটা কমিউনিটি চ্যাম্পিয়ন ট্রেনিং এর জন্য আমাকে সিলেকশন করা হয় এবং আমি সেখান থেকে মানে সিলেক্ট করা হয় এবং আমি সেখানে যাই, ট্রেনিং করি এবং আমাকে সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া হয়। এবং পরবর্তীতে হয়তো যেহেতু আমার এই ট্রেনিংটা করা হয়ে গেল, তো পরবর্তীতে হয়তো আমি সেখান থেকে আরো কিছু বিগ মুভমেন্টের সাথে হয়তো আমাকে ইনক্লুড করা হতে পারে। বাহ, খুব সুন্দর, খুব খুব ভালো লাগলো। আমরা অনেকে হয়তো আলোকিত হলাম তোমার আহ, এই এই গল্পটা থেকে। কেন, প্রত্যেকেরই তো জীবনের গল্প প্রত্যেকের জন্য একটা ছাপ ফেলে যায়। কেন, আমার জীবনে হয়তো যে দুঃখ, যে যন্ত্রণা, সেই জায়গা থেকে আমি যেটা শিখেছি, তেমনি ভাবে তুমি তোমার জীবনের দুঃখ, যন্ত্রণা, ক্ষত থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছো, এই প্রত্যেকটা মানুষের গল্পই যদি আমরা সকলে একটু শুনি মন দিয়ে, শোনার জন্যে আমার মনে হয় যে দেখো, শিক্ষা তো তুমি এতজন লোকের কথা বললে যারা তোমাকে অবজ্ঞার চোখে দেখেছে, যারা তোমাকে হেলাচেত্তা করেছে বা এখনো করছে টিল নাও, তারা সকলেই, আমি তো বলবো না যে অশিক্ষিত, তারা সকলেই হয়তো স্কুলে পড়াশুনো করেছেন এবং শিক্ষিত। কিন্তু শিক্ষার মাপকাঠিটা ওইভাবে বিচার না করে যদি মনের শিক্ষাটা আরেকটু বেশি হয়, মানসিকভাবে যদি লোকে আরো উদার হয়, আমার মতে তাহলে হয়তো সমাজে আর এত ডিসক্রিমিনেশনও থাকবে না। তাহলে প্রত্যেকটা হয়ে ওঠা নারীও আহ, মানে ঠিকঠাক তাদের প্রাপ্য সম্মানটা পাবে। এখনো এই হয়ে ওঠা নারীদের বা হয়ে ওঠা পুরুষ দের জন্য হয়তো সমাজ এখনো তাদেরকে এক চোখে দেখছে না। যেটা হয়তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই গানটা সেদিন আরো ভালোভাবে আমরা সবাই একসাথে গাইতে পারবো, হাতে হাত রেখে আর কি। তো আমাকে, আহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে আজকে তো তোমার, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, সেটা হচ্ছে এক্স্যাক্টলি, আমি তোমার কথাটার সাথে এগ্রি করব যে সবকিছু পুঁথিগত শিক্ষা দিয়ে হয় না, কিছুটা মানবিক শিক্ষার বা মানবিকতারও প্রয়োজন হয়। যার ফলে প্রত্যেকটা এক একটা আমি এরকম অনেক মানুষ দেখেছি হয়তো খুব হাই স্ট্যান্ডার্ড, অনেক পড়াশোনা জানে, বাট তার থেকে আমি যে ব্যবহারটা পেয়েছি সেই ব্যবহারটা আমি মোটেও নই, মানে সেই ব্যবহারটায় আমি, মানে খুব খারাপ লেগেছে আমার। বাট অন্যদিকে আমি একটা গরিব মানুষের বাড়ি গেছি, সে হয়তো পড়াশোনা জানে না, দিন আনে দিন খায়, বাট সে আমাকে এত ভালো ব্যবহার মুহূর্তের মধ্যে আপন করে নিয়েছে, মানে আমি তোমাকে কি বলবো বলে বোঝাতে পারবো না। তো মানে মানুষের মধ্যে সত্যি কথা বলতে পড়াশোনা শিখলেই যে সবকিছু হয় এমনটা নয়। আর সত্যি কথা বলতে আজ আমার এই গল্পটা আহ, লোকে দেখবে, 5টা লোক দেখবে, 10টা লোক দেখবে, 15টা লোক দেখবে, বাট আমি চাই যে আমার এই গল্পটা যেন কেউ দেখে, মানে জাস্ট দেখে রেখে দিল আমার। আমি চাই যে আমার এই গল্পটা দেখে আমার মতো তাদের সারাউন্ডিংস এ যদি কেউ থেকে থাকে, আমার মতো যদি কোনো ছেলে বা মেয়ে কেউ যদি থেকে থাকে, হুম। আমি বলবো যে তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের ঠিক। সাপোর্ট করে। অ্যাটলিস্ট যদি তাদেরকে, যদি কোনো কিছু নাও সাপোর্ট করতে পারে, অ্যাটলিস্ট তাদেরকে যেন অবজ্ঞা না করে, অপমান না করে, যেন ঘৃণার চোখে না দেখে। বিকজ আমরাও মানুষ, আমাদেরও একটা ফিলিংস আছে, আমাদেরও একটা ভালো লাগা রয়েছে, আমাদেরও একটা মন্দ লাগা রয়েছে। আমরা অন্য কোনো গ্রহের প্রাণী নই, আমরাও সেই মা বাবার সন্তান, বা আমরাও মায়ের গর্ভ থেকেই জন্মেছি। কিছু কিছু লোকের অ্যাক্টিভিটি দেখে এমন মনে হয়, ঠিক আছে, বাসে ট্রেনে এরকম কিছু কিছু লোকের অ্যাক্টিভিটি এমন যে, হ্যাঁ, পাশে বসতে গেলে, হ্যাঁ এরকম মানে সরে যায় একটা, মানে ইগনোরেন্স এর মতো এরকম সরে যায়, বা পাশে বসলে পরে উঠে যায়। আমার সাথে পার্সোনালি যদি এখন এসব আর হয় না, কিন্তু অনেকের সাথে এটা হয়, জাস্ট ফর লুকস, ঠিক আছে। বাট আমি মনে করি যে রূপ দিয়ে কিছু হয় না। বাহ্যিক রূপটা, আমি যে নিজেকে পরিবর্তন করেছি, আমার এই বাহ্যিক রূপটাও দুদিনের, বাট আমার মধ্যে যে মানবিক শিক্ষাটা রয়েছে, পুঁথিগত শিক্ষা আমি একদমই বলবো না, কারণ আমি এখনো পড়ছি বা এখনো শিখছি। বর্তমানে আমি, যাই তোমাকে আমি বলতে ভুলে গেছি, বর্তমানে আমি এখন নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সোশিওলজি অনার্স নিয়ে আমি বাহ। বিএ করছি। হ্যাঁ। যেহেতু আমার বিগত সময়ে আমার পড়াশোনাটা বন্ধ ছিল, আর কেন বন্ধ ছিল সেটা আর আশা করি তোমাকে বলতে হবে না, এই বিভিন্ন ধরনের এই পারিবারিক কারণ বা সামাজিক কারণের জন্য আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, ফর দিস ডিসক্রিমিনেশন। তো আমি আবার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি আবার পড়াশোনাটা শুরু করেছি। তো শুধু পুঁথিগত শিক্ষা বলবো না, আমার মধ্যে যে মানবিক শিক্ষাটা রয়েছে, যে হিউম্যানিটি রয়েছে, এইটা কিন্তু হয়তো রূপটা থাকবে না আমার, বাট এই মানবিক শিক্ষাটা হয়তো আমার মধ্যে হয়তো সারা জীবন থেকে যাবে, বা আমি সেটা বয়ে বেড়াবো, বা সেই মানবিক শিক্ষাটা হয়তো কাজে লাগিয়ে অনেক হয়তো মানুষের উপকার হয়তো করতে পারবো বা করার চেষ্টা করব। জানি না কতটা জীবনে এখন অব্দি কতটা মানুষ হতে পেরেছি,
এখনো হয়তো মানুষ হওয়া অনেক বাকি। বাট এটা একটা কথা বলবো যে প্রত্যেককে একটু মানবিকতার নজরে সকলকে দেখার চেষ্টা করবেন। আমরা কেউ আমাদের মতো মানুষকে কেউ আপনাদের কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য চাইছি না, কোনো ধরনের কোনো যে আমরা আপনারা আমাদেরকে দয়া করুন, হ্যাঁ এটা চাইছি না, বাট শুধু চাইছে আপনাদের একটু সহানুভূতি বা একটু সাপোর্ট, হুম। যাতে আমরা কোথাও গিয়ে যেন ফিল করি যে না আমরা এই জায়গাটা এসেছি, এই জায়গাটা আমাদের জন্য সেফ, বা এই জায়গাটা জেন্ডার নিউট্রাল। ঠিক, এটাই বলার আর একদমই কি। একদমই। ইনক্লুশন বা অ্যাকসেপ্টেন্সটা খুব বেশিভাবে জরুরি। আমি আমার প্রত্যেকটা হাসার সিরিজের ইন্ট্রোডাকশন কিংবা কনক্লুশনে আমি বারবার করে একটাই কথা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, যে কোনো রকম আহ, ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়া মানেই তাদেরকে যে অড বানিয়ে দেওয়া, সকলের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া সে আলাদা, এটার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। না। সকলকে জড়িয়ে একসাথে বাঁচার মধ্যে কিন্তু যে আনন্দটা, সেই আনন্দটা হুম। মানে ভাগ করে নেওয়ার মধ্যে কিন্তু মাহাত্ম্যটা আসল আছে, আর সেখানেই আমরা মানুষ। হুম। হুম। আর কি বলতো শালমণি, সেটা হচ্ছে যে আহ, মানে আমাদের মতো মানুষ লোকে দেখলেই মানে হ্যাঁ ভাববে যে মানে একটা অন্য গ্রহ থেকে চলে এসেছি লাইক দ্যাট। বাট এটা মানে কি, এটা আমি ঠিক এটা ইয়ে করতে পারি না। আর একটা পয়েন্ট যেটা আমি মিস করে গেছি, এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিয়ের ব্যাপারটা, ঠিক আছে, যেটা সম প্রেমের বিয়ের ব্যাপারটা, যেটা ঠিক আছে, একটা ছেলে মেয়ে আজকে যদি বিয়ে করে, তাদের মধ্যে কোনো যদি লিগাল ইস্যু হয়, সেক্ষেত্রে সে কেস করে কিন্তু তার ইয়ে করতে পারে, সমস্ত কিছু কিন্তু একটা নিষ্পত্তি করতে পারে। বাট আমাদের কমিউনিটিতে আমি বললাম না, ভালোবাসাটা খুব রেয়ার। আর যদিও সেটা হয় মানে হাতে গোনা 100টার মধ্যে হয়তো 5টা। বাট যদি ইন কেস তার কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমাদের মতো মানুষদের যেহেতু আইনি বিবাহটা এখন অব্দি সিদ্ধ হয়নি, তো হয়নি। আমাদের কিন্তু মানে কোনোভাবেই মানে আমরা যদি চাই যে সেই অপর প্রান্তের মানুষটা আমার সাথে দ্বিচারিতা করেছে, আমাকে ঠকিয়েছে বা আমাকে কোনোভাবে ইউজ করেছে, আমি যদি চাই তার এগেনস্টে কিন্তু আমি সেভাবে লিগালি স্টেপ কিন্তু যে নিতে পারবো। ওই আমার যদি আজকে যদি ওই সেম সেক্স ম্যারেজ ম্যারেজ রেজিস্ট্রিটা যদি সরকার থেকে যদি এটা লিগাল করে দেয়, 377টা লিগাল করেছে, সমপ্রেমিক এই ম্যারেজ ব্যাপারটাকে যদি লিগাল করে দেয় তো ভীষণ ভালো হয়। তার আর দুটো মানুষ একসাথে থাকবে, এতে কারোর কি সমস্যা কি হতে পারে? কারোর কেউ তো কারো সমস্যা করছে না। তারা কিভাবে কি করে না করে আমরা প্রথমেই বেড ভেবে নিই, যা বেডে কিভাবে কি করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, দ্যাটস আনাদার পার্ট, আমার দেখে তো লাভ নেই। বাট এটা যদি করে, তাহলে এই যে মানুষ আছে যারা দিন রাত ঠকে যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন মানুষের জন্য লড়াইটা আরো আরেক ধাপ এগিয়ে যায়। এই সেম সেক্স ম্যারেজটা আমার অনেকের শুনতে হয়তো অড লাগবে, ছেলে ছেলে বিয়ে হয় নাকি মেয়ে মেয়ে, বাট ভালোবাসায় সবকিছুই পসিবল। আর সেটা যদি লিগাল হয় তো খুব ভালো হয়, কারণ একটা মেয়ে যখন একটা ছেলের কাছ থেকে ডিভোর্স অ্যাপ্লাই করছে, তখন সে খোরপোশ বগেরা সবকিছু অ্যাপ্লাই করতে পারছে। বাট দুটো গে পার্সনের রিলেশনশিপ যদি থাকে, বা যদি কোনো লিসবেন পার্সনদের মধ্যে যদি রিলেশনশিপ থাকে, তাদের মধ্যে যদি কোনো বড় লোচা হয়ে যায়, সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা ইয়ে করতে কোনো ধরনের লিগাল আইনি লড়াই লড়ে কিন্তু ইয়ে করতে পারছে না। আমি কি জাস্ট একটা কমপ্লেন করতে পারি, তাও কমপ্লেন করতে গেলেও আজকে আমার পার্টনার যদি আমার সাথে যদি ইয়ে করে, প্রবলেম ক্রিয়েট করে, আমি তো কমপ্লেন করতে গেলেও একটা প্রথমেই যখন তারা আমার জেন্ডার আইডেন্টিটি জানবে, তখনই প্রথম মানে তখনই তারা হাসাহাসি শুরু করে দেবে। এরকম অনেকের সাথে হয়েছে। এরকম হয়তো তার বাড়ি থেকে তাকে প্রবলেম কি গেছে, থানায় সে আহ, ইয়ে করতে গেছে, হ্যাঁ আগে জিজ্ঞেস করছে তুমি ছেলে না মেয়ে, হুম। হ্যাঁ, বা হয়তো কোনো একজন গে পার্সন হয়তো কমপ্লেন করতে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে ইয়ে থেকে তুমি এরকম মেয়েদের মতো কেন, মানে 5টা আঙুল কিন্তু সমান নয়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজের নিজের মতন, তুমি তোমার মতো আমি আমার মতন। আর এই পৃথিবী সবার জন্য, এই পৃথিবী ইনক্লুডিং শুধু তোমার বা আমার নয়, এই পৃথিবী সবার জন্য। আর এই পৃথিবীতে সবার নিজের মতো করে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই না? আমরা হয়তো 1947 সালে হয়তো আমাদের ভারত স্বাধীন হয়ে গেছে, বাট ওই নামেই স্বাধীন হয়েছে। আমরা নিজে কতটা স্বাধীন হয়েছি শুধুমাত্র দেখো যে পোশাকে পোশাকে আশাকে বেশভূষা শুধুমাত্র মডার্ন হলে বা আধুনিক হলে হবে না, বা আমি মনে করি না সেটাই আধুনিকতা। তার সাথে আহ, পুরোনোকে অবশ্যই আমরা মনে রাখবো, বা পুরোনোকে আগলে ধরে আমাদের নতুনটাকেও গ্রহণ করে নেওয়া উচিত, আমি ঠিক। মনে করি। ঠিক। এমনিতেই তো আমাদের মতো মানুষদের যে সংখ্যা যে একটা হিউজ তাও নয়, আমাদের মতো মানুষদের সংখ্যা এমনি খুব কম, তার উপর তো আমাদের মতো মানুষদের উপর এরকম ডিসক্রিমিনেশন, অত্যাচার, আমিও একটা সময় প্রচুর অত্যাচারিত হয়েছি, মানে এমন অত্যাচারিত হয়েছি
আমি তোমাকে মানে এটা আমি তোমাকে ইয়ে করতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর হয়েছি। বাট সেই জায়গা থেকে আমি ভেঙে পড়িনি যে না এটা, আর আমি জানতাম যে এটা কি, এটা হয়তো আমার ফ্যামিলি আমার সাথে আছে, হয়তো আমার ফ্যামিলিরও লড়াই, বাট এই যে লড়াইটা সেটা কিন্তু আমার লড়াই, মেন আমাকেই লড়তে হবে। আর যেটা আমি লড়েছি একটা কালে, এখনো লড়ছি, এবং ভবিষ্যতেও লড়বো। খুব ভালো লাগলো সোনাল, তোমার সাথে আজকে এই সেশনটা করে অনেক কিছু জানতে পারলাম। আর সব থেকে বেশি যেটা অনুপ্রেরণা জোগালো, আশা করি আমার দর্শকদের কাছেও আমি স্পষ্টভাবে বলতে পারলাম যে লড়াই কখনো থামাবেন না। জীবনে প্রচুর বাধা বিপত্তি আসতেই থাকবে, কিন্তু লড়াইয়ের জোরটা কখনো হারাবেন না। আর যাওয়ার আগে শুধু একটাই কথা তোমাকে জিজ্ঞেস করব যে তোমাদের কি কোনো হেল্পলাইন নাম্বার আছে, যেখানে তোমাদের মতন বা যে মানুষরা হয়তো চাইছে, নিজেদের আইডেন্টিটি এখনো বুঝে উঠতে পারছে না, সেই ক্রাইসিসে ভুগছেন হয়তো, বা আশেপাশে পরিবারকেও পাশে পাচ্ছে না, তাদের জন্য কি কোনো তোমাদের হেল্পলাইন নাম্বার বা কিছুর ব্যবস্থা আছে? হ্যাঁ, দেখো, বলি তোমাকে একটা কথা, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু তোমার সংস্থা বলো বা অফিস বলো নেই, এইগুলো কিন্তু নেই আমাদের মতো মানুষদের যে একটা জায়গা যেখানে আমরা সবাই এসে নিজেদের মতো খোলামেলা ভাবে আলোচনা করতে পারি নিজেদের সমস্যাগুলো বা কার কি সমস্যা। বাট হ্যাঁ, কিছু হয়তো বিভিন্ন অর্গানাইজেশনের নাম্বার রয়েছে, ঠিক আছে। আমার কাছে পার্সোনালি আমার এখানকার পার্সনদের হেল্প করার যে নাম্বারটা সেটাই আমার কাছে রয়েছে, যেটা দিয়ে বিশেষ ফলপ্রসূ হবে না, কারণ বিভিন্ন লোকেরা বিভিন্ন লোকের জায়গা থেকে হ্যাঁ। ইয়ে করে, মানে আহ, বিভিন্ন জায়গা থেকে বিলং করে। তো আমাদের এখানে যেমন হাসপাতালে কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, এরকম পার্সনদের জন্য। আর হ্যাঁ, ডেফিনেটলি তুমি যেটা বলছো, বড় বড় সংস্থার কিছু হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে তারা হয়তো সাহায্যের জন্য ফোন করতে পারে, কিন্তু এখন ডিপেন্ডস অন ডিস্ট্যান্স, বুঝতে পেরেছো, দূর থেকে তারা কতটা ইয়ে করতে পারবে, হেল্প করতে পারবে, সেই বিষয়ে আমারও সন্দেহ রয়েছে। কারণ আমি থাকি এখানে বহরমপুরে, আমি যদি এখান থেকে এখন দিল্লির একটা অর্গানাইজেশনে ফোন করি, হয়তো তারা সেই ব্যাপারটাকে এলিবরেট করে হয়তো কলকাতা অব্দি আনতে পারে। এবার কলকাতার লোকেরা কতটা এই ব্যাপারটা এখানে স্প্রেড করতে পারবে, ঠিক আছে। তো বিভিন্ন সংস্থা রয়েছে, অনেক হেল্পলাইন নাম্বার রয়েছে, এরকম যেখানে যেখানে অফিস গজিয়ে উঠেছে বা গড়ে উঠেছে, অবশ্যই নাম্বার রয়েছে। আমার আচ্ছা। কাছে পার্সোনালি আমার এখানকার নাম্বারটাই রয়েছে, যাতে আমি আমার এখানকার লোকজনদেরকে হেল্প করতে পারি। আচ্ছা। আহ, তা আজকের সেশনটা আমি এই অবধিই রাখছি। আহ, হুম। খুব ভালো লাগলো, এভাবেই লড়াই করে যেও, এভাবেই সকলের মাঝখানে থেকো, এবং এই সাহসটা, এই এই যে একটা তোমার যে প্রাণোচ্ছল যে ব্যাপার, তোমার সামনে যখনই আমি জুমটা অন করলাম, আমাদের মিটিংটা শুরু হলো, এই তোমার মধ্যে যে পজিটিভিটি, আশা করি মানুষের মধ্যেও এমন পজিটিভিটি বেঁচে থাকুক, বেঁচে থাকুক মানবিকতা, সব থেকে জরুরি। তাহলেই সব। আমারও ভীষণ ভালো লাগলো তোমার সেশনে নিজেকে উপস্থাপন করে, রিপ্রেজেন্ট করে তোমার সাথেও কথা বলে পার্সোনালি ভীষণ ভালো লাগলো। আর ইচ্ছা থাকলো একদিন সামনাসামনি হওয়ার, যেহেতু আমরা অনেকটাই দূরে রয়েছি তাই ভিডিও কলে হয়তো বসেছি, বাট ইচ্ছা হলো তোমার সাথে একদিন সামনাসামনি বসার। আমারও ভীষণ ভালো লাগলো তোমার চ্যানেলে ইন্টারভিউ দিয়ে। খুব ভালো থেকো, তুমিও সাবধানে খুব থেকো, ভালো সুস্থ থেকো। থেকো। আচ্ছা, নমস্কার।